নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো বন্ধুরা, নতুন একটি সকাল, নতুন একটি দিন, তো নতুন বছরও চলে এসছে। আর নতুন বছরের আজকে 1 জানুয়ারি। তো আজকে তো জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলে গেল, তার পাশাপাশি সবার জন্য একটা নতুন দিন, নতুন বছরের। তো এই দিনটা খুব ভালোভাবে কাটুক সবার, শুধু এই দিনটাই নয়, বছরের প্রতিটা দিন যেন খুব ভালোভাবে কাটে তোমাদের সবার, এবং তোমরা সবাই সুস্থ থাকো, আনন্দে থাকো নতুন এই বছরটা। এছাড়া বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো খুব আনন্দের সাথে আজকে দিনটা কাটাও। তো আজকে বেশ কিছু আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব এক এক করে এই ভিডিওতে। তার আগে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলার রয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু 100K সাবস্ক্রাইবার যে মাইলস্টোনটা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে চলেছি বা কমপ্লিট করতে চলেছি। তো ভেবেছিলাম 2024 সালের শেষেই হয়তো সেটা কমপ্লিট হয়ে যাবে, বাট হয়নি। কিন্তু কোনো ব্যাপার না, বছরের শেষে হয়নি তো কী হয়েছে, বছরের শুরুতেই কিন্তু আমরা সেটা হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো। তাই একটাই রিকোয়েস্ট থাকলো, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে 2024-এর শেষে, মানে 2024-এ বাংলা ফুটবল কি কি পেয়েছে। তো শুরু থেকে যদি বলি তাহলে মোহনবাগান সুপার জায়ান্টস, ভারতের অন্যতম সেরা লিগ যেটা আইএসএল, মানে 1 নম্বর লিগ, সেই 1 নম্বর লিগে আইএসএল শিল্ড জিতেছে। ইস্টবেঙ্গল এফসি দল, মানে কলকাতার আরও এক প্রধান দল, কলিঙ্গ সুপার কাপ জিতেছে। মোহামেডান এফসি দল, কলকাতার আরও এক প্রধান, মানে 3 নম্বর প্রধান দল, সেই দলটা কিন্তু জিতেছে আই লিগ। এছাড়া ওয়েস্ট বেঙ্গল টিম জিতেছে সন্তোষ ট্রফি, যেটা গতকাল মানে একদম বছরের শেষ দিনে সেই সন্তোষ ট্রফিটা জিতেছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল আরও একটা কাপ জিতেছে, আরও একটা টুর্নামেন্ট জিতেছে, সেটা হচ্ছে ন্যাশনাল গেমস গোল্ড। এছাড়া ডায়মন্ড হারবার এফসি যে দলটা রয়েছে আই লিগ 3 জিতেছে। মানে এই কটা দল কিন্তু, সবকটা দলই বাংলার দল, আর বাংলার দল কিন্তু ফুটবলে এত কটা ট্রফি জিতেছে বা এত কটা টুর্নামেন্টে বিগ অ্যাচিভমেন্ট করেছে। তো বাংলা ফুটবল কিন্তু সত্যি অন ফায়ার, 2024-এ অন ফায়ার ছিল। কোনো অন্য দল, কোনো অন্য রাজ্যের দল কিন্তু কোনোরকমভাবে এরকম ভালো পারফরমেন্স করতেই পারেনি, যেটা বাংলা ফুটবল করে দেখিয়েছে। আর এটা নিয়ে ছাড়া যদি আরও একটা কথা বলি, সেটা হচ্ছে কলকাতার দল আইপিএল, হ্যাঁ, কেকেআরও কিন্তু 2024 সালে আইপিএল জিতেছে। তো এই ছিল বাংলা ফুটবল এবং ক্রিকেটের কথা যদি বলি, তাহলে কেকেআর সব মিলিয়ে একটা বড় অ্যাচিভমেন্ট বাংলা ফুটবলের জন্য বা বাংলার জন্য। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, গতকাল কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলে গেছে। তো ট্রান্সফার উইন্ডো খুলতেই কিন্তু প্রথম দিনেই বড়সড় চমক কিন্তু দিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি দল। তো সেটা তো বলবোই কি চমক দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি দল। তার আগে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, কলকাতা ডার্বিতে কিন্তু কোনোরকম পুলিশের ব্যবস্থা, পুলিশি প্রোটেকশন সেটা কিন্তু দেওয়া সম্ভব নয়। সেটা কিন্তু স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস কনফার্ম করে বলে দিয়েছেন, কারণ গঙ্গাসাগরের মেলার জন্য কিন্তু সেখানে পুলিশ মোতায়েন হবে, আর তার জন্য ডার্বি ম্যাচে পর্যাপ্ত পরিমাণে পুলিশ দেওয়া সম্ভব নয়, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তাই ডার্বি ম্যাচ কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কিন্তু ডার্বি ম্যাচ অনিশ্চয়তার মধ্যে থাকলে আমার মনে হয় যে ঠিক সময়ে ম্যাচটা ওই ডেটেই হতে চলেছে, কিন্তু ভেন্যুটা যেটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ভেন্যু যেটা পরিবর্তন হয়ে যেতে পারে সেটা হচ্ছে উড়িষ্যায়, হ্যাঁ, উড়িষ্যায় চলে যেতে পারে ডার্বি ম্যাচ, বা জামশেদপুরও একটা অপশন রয়েছে। মানে এই দুটি ভেন্যুতে গিয়ে ডার্বি ম্যাচটা ওই দিনই অনুষ্ঠিত হতে পারে, এমনটা কিন্তু একটা চান্স রয়েছে। যদিও বা এই বিষয়টা নিয়ে কোনো রকম খবর এখনও অবধি আসেনি, বাট এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানে ডার্বি ম্যাচ কলকাতাতে না হলেও ডার্বি ম্যাচ ওই তারিখেই হবে, কিন্তু অন্য কোনো রাজ্যে, যেটা উড়িষ্যা কিংবা জামশেদপুর আমাদের একদম কাছের রাজ্য, সেখানে গিয়ে হতে পারে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি দল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর প্রথম দিনেই কিন্তু বড়সড় চমক দিয়ে দিল। তাদের বর্তমান সময়ের পারফরমেন্স কিন্তু মোটেই ভালো নেই, যার কারণে তারা এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। তার মধ্যে প্রথম যে ট্রান্সফার পরিবর্তনটা করছে সেটা হচ্ছে ওড়িশা এফসি দলের ডিফেন্ডার নরেন্দ্র গেহলট, যিনি কিনা ভারতীয় ডিফেন্ডার। এই ভারতীয় ডিফেন্ডারের সাথে অ্যাডভান্স টক চালাচ্ছে
কেরালা ব্লাস্টার এফসি দল। আর অ্যাডভান্স স্টক চালানো মানে ডিলটি প্রায় 90% ডান হয়ে যায় বলা যায়। তো সেই ক্ষেত্রে নরেন্দ্র গেহলট কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে এইবার কিন্তু খেলতে চলেছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই। আর প্রথম দিনেই এত বড় একটা চমক দিয়েছে, তো খুব তাড়াতাড়িও কিন্তু মানে ডিলটি পুরোপুরি ডান করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং তাকে কিন্তু মাঠে নামিয়ে দেবে কেরালা ব্লাস্টার এফসি দল। তো বন্ধুরা, এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছে যে সবশেষে কি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আলেদিন আজারাই। আলেদিন আজারাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জন্য সর্বকালের সেরা গোল স্কোরার হয়ে গেছেন, কারণ তিনিই সবচেয়ে বেশি গোল করেছেন। হ্যাঁ, বার্থোলোমো ওগবেচে, লুইস মাচাটো একটা সময় তারা কিন্তু 1-2 নম্বরে ছিলেন, কিন্তু 1 নম্বরে চলে এসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার ক্ষেত্রে এই আলেদিন আজারাই, কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে 14টা গোল করেছেন। আর আইএসএলেরও এখন কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সর্বোচ্চ গোলদাতার লিস্টে 1 নম্বরে রয়েছে কিন্তু আলেদিন আজারাই, যে কিনা 13টা ম্যাচ খেলে 14টা গোল করেছে। 13টা ম্যাচ খেলে 14টা গোল এবং 4টে অ্যাসিস্ট। যেভাবে পারফরমেন্স করছে, এ তো কেবল শুরু হলো মিড সিজন, মানে মিড সিজন শেষ হয়েছে। মিড সিজনে 13টা ম্যাচে 14টা গোল, এবং এটা বাদ দিয়ে এখনও অবধি 11 থেকে 12টা ম্যাচ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল খেলবে, মানে কেবল হাফ ম্যাচ খেলেছে প্রত্যেকটা দল এবং এখনও হাফ ম্যাচ কিন্তু বাকি রয়েছে। তো সেখানে কিন্তু 13টা ম্যাচেই 14টা গোল করে ফেলেছে। তো আরও যদি 10 থেকে 12টা ম্যাচ পায় তাহলে আলেদিন আজারাই কিন্তু আইএসএলের রেকর্ড ভেঙে দেবে। আইএসএলের সর্বকালের সেরা গোলদাতার যে খেতাব সেটা কিন্তু তার কাছে আসবে, কারণ সব থেকে বেশি গোল করে রাখবে এবং ইতিহাসের খাতায় একটা নাম লিখিয়ে রাখবে এবং বড় একটা রেকর্ড করবে। তো 13 ম্যাচে 14টা গোল, সাপোজ ধরো আরও 10টা ম্যাচে তুমি 9 থেকে 10টা গোলও যদি ধরে রাখো তাহলে 24টা গোল, মানে সিঙ্গেল সিজনে 24-25টা গোল করার খেতাব কিন্তু অন্য কোনো প্লেয়ারের এখনও অবধি নেই। তো সেইটা যদি করে দেয় আলেদিন আজারাই তাহলে কিন্তু বিশাল বড় রেকর্ড তার জন্য থাকবে এবং ইতিহাসের খাতায় তার কিন্তু নাম থাকবে, হিস্ট্রি ক্রিয়েট করে ফেলতে পারবে আলেদিন আজারাই। তো এবার কথা হচ্ছে এই আলেদিন আজারাইয়ের কিন্তু মোটামুটি নেক্সট সিজনের জন্য তার উপর নজর পড়ে গেছে বড় বড় দলের। সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই একজন যথেষ্ট আমাদের থেকে তো অনেক বুদ্ধিজীবী একটা ব্যক্তি, তো তিনি জানেন কোথায় কি ইনভেস্ট করতে হয়, কোথায় কি প্লেয়ার আনতে হয়। তো তিনি যে কটা বিদেশি প্লেয়ার এনেছে হয়তো তাদের বাজার মূল্য অনেক বেশি, কিন্তু যা ইনভেস্ট করেছে সেই ইনভেস্টে কিন্তু লাভও তিনি পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে এত ইনভেস্ট করে কি দরকার, পারফরমেন্স যদি ভালোই আসে তাহলে বেশি টাকা ইনভেস্ট না করে কম টাকার ইনভেস্ট করে যদি ভালো পারফরমেন্স আসে সেটাতেই লাভ বেশি। তো সেটাই হয়তো এইবার করবে আলেদিন আজারাই। তার উপর কিন্তু মোহনবাগান দলের নজর পড়ে গেছে, যে কোনো মূল্যে আগামী সিজনে মোহনবাগান দল সই করাতে পারে আলেদিন আজারাইকে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আর সত্যি কথা বলতে সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু এখন যা মনে হচ্ছে বেশ কয়েক কোটি টাকা কিন্তু ক্ষতিই হয়েছে, কারণ জ্যামি ম্যাকল্যান বেশ 9 কোটি টাকার ওপরে তার স্যালারি রয়েছে বা মার্কেট ভ্যালু রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওখানে কিন্তু অনেক কোটি টাকা চলে যাচ্ছে। এখনও অবধি জ্যামি ম্যাকল্যান সেইভাবে পারফরমেন্স করতে পারেনি। ডিমিট্রি পেট্রারাসেরও প্রায় 7 থেকে 8 কোটি টাকার উপরে মার্কেট ভ্যালু। তো সেই ক্ষেত্রে মানে কেউ কিন্তু মোটামুটি 3টে প্লেয়ার রয়েছে, জেসন কামিংস, ডিমিট্রি পেট্রারাস আর জ্যামি ম্যাকল্যান, যাদের মার্কেট ভ্যালু প্রায় 8 কোটি টাকার ওপরে। তো সব মিলিয়ে এদের উপর যা খরচা হচ্ছে, এদের যা টাকা যা নিচ্ছে তাই সেই টাকা দিয়ে কিন্তু মোটামুটি 6টা বিদেশি প্লেয়ার চলে আসবে, কিন্তু মাত্র 3টে প্লেয়ারই নিচ্ছে মোহনবাগান দল থেকে এত টাকা। তো সেই অনুযায়ী সেই রকমভাবে ভালো পারফরমেন্সও করতে পারছে না এই সিজনে মোহনবাগানের অ্যাটাক লাইন আপ, কারণ বেশিরভাগ গোলই কিন্তু ডিফেন্ডাররা করেছে এই সিজনে। তো সেই ক্ষেত্রে আলেদিন আজারাই মানে দামে কম মানে ভালো সেরকম একটা প্লেয়ার। তো এই প্লেয়ারটির ওপর কিন্তু অবশ্যই নজর পড়ে গেছে বিনয় চোপড়া। এবার এই প্লেয়ারটিকে কিন্তু ছাড়বে না, এই প্লেয়ারটিকে অবশ্যই নেওয়ার চেষ্টা কিন্তু করবে। আর যেভাবে পারফরমেন্স করছে তাতে করে কিন্তু অবশ্যই নেওয়া উচিত এই প্লেয়ারটিকে, সেরা লেভেলের প্লেয়ার। নজর কিন্তু বড় বড় দলের পড়ে গেছে, সেখানে কিন্তু মোহনবাগান দলেরও রয়েছে, মানে মোহনবাগান দল যে কোনো চুক্তিতে যে কোনো মূল্যে অবশ্যই নিতে চাইবে এই প্লেয়ারটিকে। যদি লোন ডিলে হয়, ট্রান্সফার ফি দিতে হয়, সেটাও হয়তো
চাইবে নিতে। আর আগামী সিজনের জন্য মোহনবাগান দলের একটা সুবিধা কি হবে যে এই প্লেয়ারটির সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দলের একটা সিঙ্গেল সিজনের জন্যই কন্ট্যাক্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো রকম ট্রান্সফার ফি নাও দিতে হতে পারে যদি ভালো অফার করে। তো দেখা যাক। সঞ্জীব গোয়েঙ্কা, বিনয় চোপড়া মানে মোহনবাগানের ম্যানেজমেন্ট কিন্তু যদি কোনো প্লেয়ারকে নিতে চায় তাহলে তার শেষ অবধি যায়, মানে যতক্ষণ না অন্য কোনো অঘটন ঘটছে যে ডিলটার ক্ষেত্রে ততক্ষণ অবধি তারা যাবে। যদি অন্য কোনো কারণের জন্য প্লেয়ার ব্যক্তিগতভাবেই যদি না আসতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার শেষ অবধি যায়, নিয়ে আসার চেষ্টা করে। এবার দেখা যাক এই আলেদিন আজেরাইকে নিয়ে কিভাবে এগোয় মোহনবাগান দল। টার্গেটে কিন্তু পড়ে গেছে আলেদিন আজেরাই মোহনবাগান দলের, এইটুকু তোমাদেরকে বলতে পারি। যদি আলেদিন আজেরাই মোহনবাগান দলে সই করে তাহলে তোমাদের মানে ডিলটা কেমন ডিল হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।